আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিষাক্ত মেঘে ছেয়ে গেছে তেহরানের আকাশ, ঝরছে কালো বৃষ্টি। ইরানের হাইব্রিড হামলায় তছনছ মার্কিন উদাইরি ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ড্রোন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন জেলেন্সকি। আমাদের অনুমতি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না, ট্রাম্প। ইরানি নাবিকদের জন্য বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিষাক্ত মেঘে ছেয়ে গেছে তেহরানের আকাশ এবং সেখানে ঝরছে কালো বৃষ্টি, যা বর্তমান সময়ের অন্যতম বড় একটি পরিবেশগত বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। এবং এই বিষয়টি নিয়েই আজ আমরা প্রথমেই বিস্তারিত আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইরানের রাজধানী তেহরান ভৌগোলিকভাবে এমন একটি স্থানে অবস্থিত যার চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। আর এই উপত্যকা সদৃশ অবস্থানের কারণে শহরের ভেতরের দূষিত বাতাস সহজে বাইরে বের হতে পারে না। সাম্প্রতিক সময়ে এই দূষণের মাত্রা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পুরো শহরের আকাশ এক অদ্ভুত এবং ভীতিকর বিষাক্ত মেঘে ঢেকে গেছে। এই মেঘ সাধারণ জলীয় বাষ্পের মেঘ নয়, বরং এটি হল কলকারখানার বিষাক্ত ধোঁয়া, নিম্নমানের জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং যানবাহনের অতিরিক্ত নির্গমনের এক প্রাণঘাতী মিশ্রণ। সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই ভারী দূষিত বায়ুমণ্ডলের কারণে সেখানে যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টির জলের সাথে এই ভাসমান রাসায়নিক কণাগুলো মিশে গিয়ে কালো বৃষ্টির রূপ নিচ্ছে, যা স্থানীয় অধিবাসীদের জনজীবনে এক চরম আতঙ্ক এবং স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই ধরনের কালো বৃষ্টি বা অ্যাসিড রেইন শুধুমাত্র মানুষের শ্বাসতন্ত্র, ত্বক এবং চোখের জন্যই ক্ষতিকর নয়, বরং এটি দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা নষ্ট করছে এবং সুপেয় পানির উৎসগুলোকে দূষিত করে তুলছে। তেহরানের এই পরিস্থিতির পেছনের কারণ খুঁজতে গেলে দেখা যায় দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক নানা অর্থনৈতিক অবরোধের কারণে তারা অনেক ক্ষেত্রেই পরিশোধিত এবং উন্নত মানের জ্বালানি ব্যবহার করতে পারছে না। ফলে বাধ্য হয়েই সস্তা এবং বেশি দূষণকারী জ্বালানির উপর তাদের নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি শীতকাল আসার সাথে সাথে টেম্পারেচার ইনভার্সন বা তাপমাত্রার বিপরীতমুখী আচরণের কারণে ভারী ঠান্ডা বাতাস দূষিত কণাগুলোকে মাটির কাছাকাছি আটকে রাখছে। স্কুল কলেজ থেকে শুরু করে সাধারণ অফিস আদালত পর্যন্ত অনেক কিছুই বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে, কারণ চিকিৎসকরা স্পষ্টভাবে সতর্ক করেছেন যে এই বাতাসে শ্বাস নেওয়া মানে সরাসরি বিষ গ্রহণ করা। ইরানের হাইব্রিড হামলায় তছনছ মার্কিন উদাইরি ঘাঁটি, এই খবরটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার পারদকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রথমেই আমাদের বুঝতে হবে হাইব্রিড হামলা বা হাইব্রিড ওয়ারফেয়ার আসলে কি। এটি কোনো সাধারণ গতানুগতিক সামরিক আক্রমণ নয়, বরং এটি হল এমন এক ধরনের সমন্বিত কৌশল যেখানে একই সাথে ড্রোন প্রযুক্তি, সাইবার অ্যাটাক, ইলেকট্রনিক জ্যামিং এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মতে কুয়েতে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন উদাইরি ঘাঁটি বা ক্যাম্প বুয়েরিংয়ের এই ঘটনাটি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কৌশল কতটা পরিবর্তনশীল এবং আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে। এই ঘাঁটিতে মূলত মার্কিন বাহিনীর বড় ধরনের লজিস্টিক সাপোর্ট, প্রশিক্ষণ এবং আকাশপথে নজরদারির আধুনিক সরঞ্জাম মজুদ থাকে, যা পুরো মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির অন্যতম মেরুদণ্ড। রিপোর্টে বলা হচ্ছে এই হাইব্রিড আক্রমণের সময় অত্যন্ত আধুনিক এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক ব্যবহার করা হয়েছে, যা ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। একই সময়ে সাইবার অ্যাটাকের মাধ্যমে ঘাঁটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেমকে কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় বা জ্যাম করে দেওয়া হয়, যার ফলে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। এই ধরনের আক্রমণ সামরিক বিজ্ঞানের ভাষায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে তুলনামূলকভাবে কম খরচের প্রযুক্তি ব্যবহার করে প্রতিপক্ষের অত্যন্ত ব্যয়বহুল এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেওয়া যায়। এই ঘটনার পর পেন্টাগন থেকে শুরু করে আন্তর্জাতিক সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এটি স্পষ্ট করে দিয়েছে যে প্রচলিত মিসাইল বা ফাইটার জেটের চেয়েও বর্তমানে সাইবার এবং ড্রোনের এই সমন্বিত আক্রমণ অনেক বেশি বিপজ্জনক।
মধ্যপ্রাচ্যে ড্রোন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন জেলেন্সকি শিরোনামটি প্রথম দেখায় অনেককেই অবাক করতে পারে, কারণ যে দেশটি নিজেই নিজেদের অস্তিত্ব রক্ষায় এক দীর্ঘস্থায়ী লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কেন অন্য অঞ্চলে সামরিক বিশেষজ্ঞ পাঠাবে? কিন্তু বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই আন্তর্জাতিক কূটনীতি এবং আধুনিক অস্ত্র প্রযুক্তির এক চমৎকার সমীকরণ আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। গত কয়েক বছরের সংঘাতে ইউক্রেন প্রমাণ করেছে যে তাদের ড্রোন প্রযুক্তি এবং এর ব্যবহারিক কৌশল বর্তমান বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোন, কামিকাজে ড্রোন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত ড্রোনের মাধ্যমে কিভাবে বড় বড় সাজোয়াযান ধ্বংস করতে হয়, সেই বাস্তব অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক প্রযুক্তিবিদদের নখদর্পণে চলে এসেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির এই পদক্ষেপ মূলত একটি অত্যন্ত চতুর এবং সুদূরপ্রসারী কূটনৈতিক ও অর্থনৈতিক চাল। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে আধুনিক সামরিক প্রযুক্তির চাহিদা এবং এর জন্য বাজেট দুটোই প্রচুর। ইউক্রেন তাদের এই পরীক্ষিত ব্যাটেল টেস্টেড ড্রোন বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র বা আগ্রহী দেশের কাছে পাঠানোর মাধ্যমে মূলত কয়েকটি লক্ষ্য হাসিল করতে চাইছে। প্রথমত, তারা তাদের এই প্রযুক্তি বিক্রি বা আদান-প্রদানের মাধ্যমে নিজেদের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটি নতুন অর্থের যোগান তৈরি করতে চাইছে। দ্বিতীয়ত, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশগুলোর সাথে ইউক্রেনের একটি নতুন কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা তৈরি হবে, যা আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন বাড়াতে সাহায্য করবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের বৈচিত্র্যময় এবং চরম ভাবাপন্ন ভৌগোলিক পরিবেশে, যেমন মরুভূমির তীব্র গরম এবং ধূলিঝড়ের মধ্যে, এই ড্রোনগুলো কিভাবে কাজ করে তার ডেটা সংগ্রহ করে নিজেদের প্রযুক্তিকে আরও উন্নত করার সুযোগ পাবে তারা। এই ঘটনাটি বিশ্ব অস্ত্রবাজারের একটি বড় পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। আমাদের অনুমতি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নতুন করে এক বিশাল বিতর্কের ঝড় তুলেছে এবং এর পেছনের ভূ-রাজনৈতিক সমীকরণগুলো অত্যন্ত জটিল ও কৌতূহলোদ্দীপক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই ইরানের প্রতি অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন অনুসরণ করে এসেছেন। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন, তার আমলেই যুক্তরাষ্ট্র ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল এবং ইরানের অর্থনীতির ওপর একের পর এক কঠোর অবরোধ আরোপ করেছিল। বর্তমান প্রেক্ষাপটে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি নির্বাচন করা নাড়ছে এবং বৈশ্বিক রাজনীতি নানা মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের এই ধরনের একটি বক্তব্য দেওয়াটা কোনো আকস্মিক ঘটনা নয়। এটি মূলত তার অভ্যন্তরীণ ভোটারদের, বিশেষ করে রক্ষণশীল এবং কট্টরপন্থী সমর্থকদের উদ্দিষ্ট করে দেওয়া একটি বার্তা, যেখানে তিনি নিজেকে একজন অত্যন্ত শক্তিশালী এবং আপোষহীন বিশ্বনেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন। আমাদের অনুমতি ছাড়া টিকবে না, এই কথাটির মাধ্যমে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, কূটনৈতিক এবং প্রক্সি ক্ষমতার দিকেই ইঙ্গিত করেছেন। সরাসরি সামরিক সংঘাতের কথা না বললেও তিনি বোঝাতে চেয়েছেন যে বিশ্ব অর্থনীতি, ব্যাংকিং সিস্টেম, সুইফট নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর আমেরিকার যে একছত্র আধিপত্য রয়েছে, তা ব্যবহার করে যে কোনো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বা সরকার ব্যবস্থাকে চরম চাপের মুখে ফেলা সম্ভব। ইরান বর্তমানে এমনিতেই নানা ধরনের অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ সামাজিক পরিবর্তনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই ধরনের প্রকাশ্য এবং আক্রমণাত্মক বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে সাধারণত খুব একটা দেখা যায় না, কারণ এটি সরাসরি একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে টার্গেট করে দেওয়া হুমকিস্বরূপ। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মিত্ররা ইরানি নাবিকদের জন্য বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা, এই খবরটি প্রথম দেখায় খুব সাধারণ একটি কনসিউলার সিদ্ধান্ত মনে হলেও ভারত মহাসাগরের ভূরাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম। বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে, যেখান থেকে তারা এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই পুনরুদ্ধারের প্রক্রিয়ায় তাদের সবচেয়ে বড় হাতিয়ার হল তাদের ভৌগোলিক অবস্থান এবং পর্যটন খাত। কলম্বো এবং হাম্বানটোটা বন্দর ভারত মহাসাগরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত, যা এশিয়া থেকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে যাওয়ার অন্যতম ব্যস্ত শিপিং লেনের একদম পাশেই।
ইরান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ এবং তাদের প্রচুর বাণিজ্যিক জাহাজ ও অয়েল ট্যাঙ্কার এই রুট দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। ইরানি নাবিকদের ফ্রি ভিসা বা বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রীলঙ্কা মূলত কয়েকটি অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা আদায় করতে চাইছে। প্রথমত, বিনামূল্যে ভিসা পাওয়ার কারণে ইরানি বাণিজ্যিক জাহাজগুলো তাদের ক্রু চেঞ্জ বা নাবিক বদল, জাহাজের মেরামত এবং রিফিউলিংয়ের জন্য শ্রীলঙ্কার বন্দরগুলোকে বেশি করে ব্যবহার করবে। এর ফলে শ্রীলঙ্কার বন্দরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটি নতুন পথ প্রশস্ত হবে। দ্বিতীয়ত, নাবিকরা যখন ট্রানজিটে বা বিশ্রামের জন্য শ্রীলঙ্কায় অবস্থান করবেন, তখন তারা স্থানীয় হোটেল, রেস্তোরাঁ এবং পরিবহন ব্যবহার করবেন, যা সরাসরি শ্রীলঙ্কার পর্যটন এবং লোকাল ইকোনমিকে বুস্ট করবে। পাশাপাশি এটি একটি চমৎকার সফট ডিপ্লোম্যাসি বা নরম কূটনীতির উদাহরণ। পশ্চিমা বিশ্বের নানা অবরোধের কারণে ইরান যখন আন্তর্জাতিক বাণিজ্যে নানা বাধার সম্মুখীন হচ্ছে, তখন শ্রীলঙ্কার এই বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেওয়াটা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভবিষ্যতে শ্রীলঙ্কা হয়তো ইরানের কাছ থেকে বিশেষ ছাড়ে জ্বালানি তেল বা অন্যান্য বাণিজ্যিক সুবিধা পেতে পারে।